আর এবার নজর রাখবো বন্দির অস্বাভাবিক মৃত্যু। মেদিনীপুর সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু, কিভাবে মৃত্যু হলো এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। জেল হেফাজতে থাকা হোসেন আলী, তার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ মৃতের পরিবারের তরফ থেকে। সেই ছবিটাই আপনারা দেখছেন, যে সময় একেবারে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করা হয়েছিল। মৃতের পরিবার পরিজনরা তারা কিন্তু একেবারে রাজ্য সড়ক অবরোধ করে। এই মুহূর্তে কি অবস্থা জানবো, সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি পরিস্থিতি এই মুহূর্তে? এখনো কি অবরোধ চলছে? কিভাবে মৃত্যু হলো এই বন্দির, কি জানা যাচ্ছে? সোনিয়া, সেই প্রশ্নই তুলছেন বা করছেন প্রশাসনের কাছে, পুলিশের কাছে, মৃত যুবকের পরিবারের লোকজন। এবং অবরোধ কিছুক্ষণ আগে উঠেছে, কিন্তু তারা কিন্তু ক্ষোভ, যে বিক্ষোভ তমলুক থানায়, সেটা কিন্তু তারা দেখিয়ে আসছেন। তারা বলছেন যে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে যে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তার পরিবারের বাসিন্দা হোসেন আলী নামে ওই যুবকের, সেখানে কিন্তু তার মৃত্যু নিয়ে বলা হচ্ছে আত্মহত্যা করেছে ওই যুবক। কিন্তু এই যে দাবিটা মানতে নারাজ তার পরিবারের লোকজন, এবং সে কারণেই তমলুক পাঁশকুড়া যে রাজ্য সড়ক রয়েছে চমশেদপুর, যেখানে তার বাড়ি, এই চমশেদপুর এলাকায় রাজ্য সড়কে তারা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি পরিবারের যে প্রকৃত কারণ জানাতে হবে, কারণ অনুসন্ধান করতে হবে এবং তদন্ত চাই। পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এই অবরোধ বিক্ষোভ বা প্রতিবাদ বিক্ষোভ সবটাই করছেন তারা। তাদের দাবি যে অস্বাভাবিক মৃত্যু বলা হলেও বা আত্মহত্যার কথা বলা হলেও তার পরিবারের যে সদস্য, যে যুবক যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুতে যে বলা যায় সংশোধনাগার যে কর্তৃপক্ষ, তাদের যে দায়িত্ব জ্ঞানহীনতা বা উদাসীনতা, সেই নিয়ে তারা প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে রাস্তা অবরোধ, প্রতিবাদ বিক্ষোভ এবং তাকে ঘিরে কিন্তু তমলুকের জমশেদপুরে উত্তেজনা ছড়িয়েছে। সোনিয়া, বেশ। তমলুক থানার গৌতম বাবু লিয়াসে আমাকে বলল যে তোমার ছেলেকে তোমাকে দেখাবো। এই যে আমার ছেলেকে ভালোবাসা ছিলে, আমার ছেলেকে মেরে দিয়েছে জেলে, কিন্তু আমাকে না বলে, তমলুক জেলে ছিল, আমাকে না গার্জেনকে বলে ওকে মেদিনীপুর জেলে করে দিয়েছে। আমরা চাইছি মেয়েরও এরকম সাসপেন্ড হোক, মেয়ের বাবারও সাসপেন্ড হোক। এ তো ভালোবাসা করেছিল, আমার ছেলে তো কিছু করেনি। আর এবার আপনাদের রায়গঞ্জের ঘটনা দেখাবো। শ্মশান সংস্কারের টাকা তছরূপ করে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ জানেন? এই অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই। কি অভিযোগ উঠে আসছে সবটাই শুনবো, স্থানীয়রা কি বলছেন আগে আপনাদের শোনাই। মানস ঘোষ দাঁড়িয়েছে উপনির্বাচনে, পিছনে সবাইকে ঠকিয়ে আসছে, আবার ঠকার জন্য দাঁড়িয়েছে। আমরা চাই না মানস ঘোষের মতো লোক এমএলএ। আমরা চাই আমাদের যেই লোক আমাদের এই গ্রামের উন্নয়ন করবে তাদেরকে আমরা সামনে চাই। আমাদের গ্রামবাসী বুঝতে পারছি এরকম মানস ঘোষের মতো বেঈমান চোর থাকলে আমাদের গ্রামবাসী মরে যাব। প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ, প্রার্থী কি বলছেন আরো বিস্তারিত জানবো মুক্তার কাছ থেকেই। মুক্তা, মূলত অভিযোগ তো আমরা শুনছিলাম, কত টাকা তছরূপ, প্রার্থী কি বলছেন যার বিরুদ্ধে অভিযোগ? সোনিয়া, রায়গঞ্জ ব্লকের মারাইপুরা গ্রাম পঞ্চায়েত যে শ্মশান রয়েছিল, সেই শ্মশান সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল 2021 সালে। সেই সময় যে এখন বর্তমান রায়গঞ্জ উপনির্বাচনে যে বিজেপি প্রার্থী হয়েছে 2021 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মানস ঘোষ। সেই সময় কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু আজ বাহিন গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং আন্দোলন করছেন যে প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। কিন্তু মানস ঘোষ জানিয়েছেন এটা সরকারি কাজ এবং বিডিও নির্দেশে কাজ হয়েছিল, সেখানে কোনো দুর্নীতি হয়নি বলে অস্বীকার করছেন। তবে যে রায়গঞ্জের যে শাসক, যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী, তাকে বলেছেন যে লোক দিয়ে কিন্তু যেহেতু ভোট রয়েছে অপপ্রচার করার জন্যই এই আন্দোলন করানো হচ্ছে বলে অভিযোগ করছেন।
তবে যে তোমাকে বলে রাখি যে মানুষ ঘোষ রয়েছেন যে বাহিন অঞ্চলের যেখানে শ্মশান রয়েছে সেখানে চারিদিকে কিন্তু নদী রয়েছে, সে যাওয়ার পর্যন্ত রাস্তা নেই এবং রাত্রে অন্ধকারে যদি কেউ মারা যায় সেখানে কিন্তু বর্ষার সময় নৌকা নিয়ে যেতে হয়, এরকমও কিন্তু অভিযোগ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তবে এই যে যখন তৃণমূল ছিল 2021 সালে সেই সময়ই কিন্তু কাজ ছিল, কিন্তু তারপরে কিন্তু এটা নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছে এবং সেখানে কিন্তু কাজ হয়নি এবং সরকারি পঞ্চায়েত থেকে সেখানে ইনকোয়ারি করতে গিয়েছিল 2021 সালে, সেখানে কিন্তু সেরকম কোনো কাজ হয়নি বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে এই যে রাজনৈতিক যেহেতু উপনির্বাচন, বিজেপির প্রার্থী মানুষ ঘোষ এবং তৃণমূলের মধ্যে একটা এই শাসনকে কেন্দ্র করে চাপান্ত শুরু হয়েছে। সোনিয়া, দেশমুক্তা। শ্মশানের টেন্ডার করে যে কোনো কাজেরই পঞ্চায়েত সমিতির টেন্ডার করে ইনভাইট করে এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি মানে বিডিও এজেন্সি কাজ এক্সিকিউট করলে তার বিলও ছাড়ে বিডিও। কল্যাণী বাবুর হাওয়াটা বেরিয়ে গেছে এখন, তাই কিছু পাতাখোর, কিছু মাতাল তাদেরকে মদ খাইয়ে পাতা খাইয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় নেগেটিভিটি গুলো করার চেষ্টা করছে, আর এর বাইরে কিছু নয়। সেখানে মাকড়া গ্রামে গিয়ে দেখুন শ্মশান তৈরি হয়ে গেছে, কাজ চলছে প্রায় শেষের দিকে। তৃণমূল কি বলছে শোনাবো। মানুষ ঘোষ পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়যুক্ত হয়। দলীয় ক্ষেত্রে পদ বিতরণের জায়গায় তিনি কিছু অর্থনৈতিক দুর্নীতি করেছেন। পঞ্চায়েত সমিতি চালানোর ক্ষেত্রেও তার বিরুদ্ধে কিছু কিছু অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আছে। যেরকম মাকড়া শ্মশানকে নিয়ে একটা দুর্নীতির অভিযোগ, কৃষকদের যে ন্যায্য মূল্যের পাওয়ার কথা মিডিলম্যান হয়ে দাঁড়িয়ে 5 কেজি 10 কেজি পার কুইন্টালে তিনি ধলতা আদায় করেন এবং কৃষকদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। নজর রাখতেই হচ্ছে বাগদা উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী, সরাসরি নজর রাখবো। সঙ্গে অনিরুদ্ধ, এই মুহূর্তে কোথায় রয়েছেন তারা? প্রচার তো জোর কদমে চলছে। একদমই সত্যি, তোমাকে জানিয়ে রাখি যে আজ যে নির্ধারিত সময়ে শুভেন্দু অধিকারীর সভা ছিল বাগদা উপনির্বাচন উপলক্ষে বিনয় বিশ্বাসের সমর্থনে, সেই সভার স্থান পরিবর্তন হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ পাথুরিয়া মাঠে এই সভা হওয়ার কথা ছিল, প্রশাসনিক অনুমতি না পাওয়ার কারণে তাদের যে সিন্নানিতে পথসভার পারমিশন ছিল সেই পথসভাকেই সভা রূপে আজ সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বাগদার বাজিতপুর থেকে পায়ে হেঁটে মিছিল শুরু করেছে বলা যেতে পারে। সভাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে সভার মিছিল শুরু করেছে সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে, এবং সেখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী তাদের যে অনুমতি দেওয়া হয়নি তা নিয়ে বিস্ফোরক দাবি তুলেছেন। তিনি এই জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং তিনি জানিয়েছেন যে এই বাগদা আসন এবং রানাঘাট আসন নিয়ে যে কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে সে প্রসঙ্গত কটাক্ষ করেছেন। ইতিমধ্যেই বাজিতপুর ব্রিজ ক্রস করেছে এই মিছিল, প্রায় পিছনে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এই মিছিলের দিকে আগাচ্ছে শুভেন্দু অধিকারী এবং তিনি এই বাগদা আসন, বাগদার মানুষ বিজেপির পক্ষে সমর্থন জানাবে বলেও দাবি করেছেন। সোনিয়া, অনিরুদ্ধ, কতদূর পর্যন্ত যাবে আরো একবার জানতে চাইবো। বাজিতপুর থেকে শুরু হয়েছে, কতদূর পর্যন্ত যাবে? এর পরের কর্মসূচি কি রয়েছে? একদমই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে সিন্নারি বাজারে আজকের যে পথসভা হওয়ার কথা ছিল বিজেপির, সেই পথসভা স্থলে পৌঁছাবে শুভেন্দু অধিকারী এবং বাজিতপুর বাজার থেকে এই সিন্নারি বাজারের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পায়ে হেঁটে তিনি এই সভাস্থলে যাবেন এবং সেখানে সভা করবেন। ইতিমধ্যেই বাজিতপুর থেকে তিনি বেরিয়ে গেছেন এবং বাজিতপুর থেকে তিনি 1 কিলোমিটার মতন হেঁটেও ফেলেছেন। পিছনে অনেক বিজেপি কর্মী সমর্থক রয়েছে, তিনি এই সিন্নারি বাজারে গিয়ে আজকে সভাস্থলে পৌঁছাবে আর কিছুক্ষণের মধ্যেই। সোনিয়া, অনিরুদ্ধ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। তুমি যেমনটাই বলছিলে যে 1 কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছে, এই মুহূর্তে কোথায় রয়েছে এই প্রচার? সিন্নানিতে প্রবেশ করার মুখে, অর্থাৎ বাজিতপুর সিন্নানির যে রাস্তা সেই রাস্তাতেই এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা রয়েছে। তিনি পদযাত্রা করছেন, তার সঙ্গে রয়েছে রাজ্যের একাধিক বিধায়ক এবং বিজেপি কার্যকর্তারা। তিনি কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যেই বাগদাতে যে নির্বাচনী প্রচার চলছে বিজেপির পক্ষে সাধারণ মানুষের যে বহুমত রয়েছে, তিনি দাবি করেছেন যে তার পিছনে প্রায় 5000 সমর্থক। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে বাগদাতে এবারও বিজেপি জয়ী হবে, যেমন দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং এই সাধারণ যে মিছিলটা যাচ্ছে সেই মিছিল দিয়ে সিন্নানি পথসভাতে অংশগ্রহণ করবে এবং সেখানেও অগণিত বিজেপি কর্মী সমর্থকরা অপেক্ষারত রয়েছে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবার জন্য এবং সেখানেই সভাস্থল, সেখানেই বক্তব্য রাখবেন শুভেন্দু।
আর এবার হাসনাবাদে নজর, কারণ কথাতেই আছে রক্ষকই ভক্ষক। সেই কথাটাই কোথাও গিয়ে একেবারে 100 হয়ে গেল, কারণ পুলিশ কর্মীর বিরুদ্ধেই জমি জবরদখলের অভিযোগ উঠে আসছে। রক্ষকই ভক্ষক এই কথাটা একেবারে সত্যি হয়ে গেল এই ঘটনায়। আপনাদের জানাবো হাসনাবাদে, যেখানে পুলিশ কর্মীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ উঠে আসছে। জোর করে জমি দখল করে নির্মাণ, অর্থাৎ বেআইনি নির্মাণ করেছেন তিনি। হাসনাবাদে জমি দখলের অভিযোগে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, এই পুলিশ কর্মীর বিরুদ্ধেই অভিযোগ। পুলিশ কর্মীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ। জোর করে সরকারি জমি দখল করে নির্মাণ করেছেন তিনি, অর্থাৎ বেআইনি নির্মাণ করেছেন এই পুলিশ কর্মী, তার বিরুদ্ধেই অভিযোগ। শ্মশানের পাশে, শ্মশানটা ছিল সরকারি জায়গায়, ওর পাশে আমার নিজের সম্পত্তি, রায়তিক সম্পত্তি। সেটা হচ্ছে ওর মামা পুলিশ, অমিত গাইন পুলিশ থাকাকালীন পুলিশের ভয় দেখিয়ে আমাদের এই জায়গা দখল করে এই পোলট্রি ফার্ম শুরু করছে। প্লাস ওর মামা হচ্ছে প্রধান ছিল এক সময়, গায়ের জোরে দখল করে আমাদের জায়গা দখল করে পোলট্রি ফার্ম করছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার বলেছেন সরকারি জমি কোনোভাবেই এভাবে জবরদখল করা যাবে না, এবং দিকে দিকে অ্যাকশন শুরু হয়েছে। কোথাও গিয়ে এবার এখানকার গ্রামবাসীরা, তাদেরও দেওয়ালে পিঠ ঠেকেছে, তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। আগুন জ্বালিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা এবং পুলিশ কর্মীর বিরুদ্ধেই অভিযোগ আনছেন তারা। শ্মশানের জায়গা মুক্ত করতে হবে। আমাদের এই জায়গা শ্মশান ছিল, অমিত গায়েন পুলিশ গ্রামের মানুষকে ভয় দেখিয়ে শ্মশানটা উচ্ছেদ করে বাড়ি করেছে, তাই আমাদের শ্মশান চাই। আমরা সরকারি জায়গা ছিল, এটা সরকারি জায়গা। এখানে শ্মশান ছিল, শ্মশানে পুজো অর্চনা হতো এবং মানুষ দহন করতো। সেই জায়গাটা দখল করে নিয়েছে, আমরা এখন সেই জায়গা উচ্ছেদ করতে চাই। আপনার এখানকার মালিক কোথায়? ডিউটিতে গেছে। হ্যাঁ, ডিউটিতে আছে। ডিউটি মানে কোথায় ডিউটি করে? কলকাতা। তো পুলিশের চাকরি করে? হ্যাঁ হ্যাঁ। ও নেই আজকে? বিষয়টা তো প্রকৃতপক্ষে সত্য ঘটনা। বিষয়টা হচ্ছে আমরা খুব ছোটোবেলার থেকে দেখেছি। এই জায়গাটার উপরে শ্মশানেই ছিল, ওখানে একজন গরিব মানুষ খালে মাছের পাতন করতো এবং একটা ওলা ছিল, মাছ টাছ চাষ করতো। তো তাকে তার উপরে প্রেশার দিয়ে চলাকলা করে গায়ের জোর দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে এই জায়গাটা দখল করেছে। বছর 5-7 হলো। শ্মশানটা পুনরায় শ্মশান হোক, এটা আমরাও চাইব। আমি নিশ্চয়ই পঞ্চায়েত মিটিংয়ে সব মেম্বারের সামনে তুলব এবং যাতে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় নিশ্চয়ই সেটা দেখব। চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে মারধরের ঘটনা ভিডিও প্রকাশ্যে আসার পর জেসিবির নাম প্রকাশ্যে আসে। পুলিশ হেফাজতে ছিলেন আবারও 5 দিনের পুলিশ হেফাজত জেসিবির। চোপড়ায় যুগলকে মারধরের ঘটনা, ফের 5 দিনের পুলিশ হেফাজতে জেসিবি। চোপড়ায় মারধরের ঘটনায় 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতের। চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে মারধরের ভিডিও প্রকাশ্যে এসেছিল। যুগলকে লাঠি পেটা করার অভিযোগ তাজিমুল ইসলামের বিরুদ্ধে।